আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পহেলগাম দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। পর্যটকরা একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন। গত 22 এপ্রিল বিকালে পহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে। তাতে অন্তত 26 জন নিহত হন এবং আরও বহু মানুষ আহত হন। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে অন্তত এক বিদেশিও রয়েছেন। যদিও হামলাকারীরা বলেছে তারা পর্যটক নয়। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায় বলে জানা গেছে। এটি 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান। কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। সেগুলো হলো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত। ভারত বলছে পাকিস্তান যতদিন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন ত্যাগ না করবে ততদিন এটি স্থগিত থাকবে। 1960 সালের 19 সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দ্বিতীয়ত, অবিলম্বে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। যাদের বৈধ নথি রয়েছে তারা 1 মের আগে সীমান্ত অতিক্রম করতে পারবেন। তৃতীয়ত, সার্ক ভিসা এক্সপেনশন স্কিমের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতের ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাকিস্তানি নাগরিকদের অতীতে জারি করা এই ধরনের যে কোনো ভিসা বাতিল বলে গণ্য হবে। এই ভিসায় বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদেরও 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। চতুর্থত, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক নৌ ও বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য 1 সপ্তাহ সময় পাবেন তারা। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত। সংশ্লিষ্ট হাইকমিশনের এই পদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। উভয় হাইকমিশন থেকে সার্ভিস অ্যাডভাইজারের 5 জন সাপোর্ট স্টাফকেও প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়েছে। এবং সবশেষে হাইকমিশনের সামগ্রিক লোকবল 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে, যা 1 মের মধ্যে কার্যকর হবে। এদিকে কাশ্মীরে হামলার দায় স্বীকার করেছে টিআরএফ নামের একটি গোষ্ঠী। এক বিবৃতিতে তারা বলেছে, যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য। পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল। গোষ্ঠীটি কাশ্মীরে নিজেদের কার্যক্রম আরও বাড়ানোর হুমকি দিয়েছে। এই হামলা ভারত সরকারের জন্য একটি সতর্কবার্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে টিআরএফ। তারা বলছে, এটি শুধুমাত্র নয়াদিল্লির জন্য একটি সতর্কবার্তা নয়, এটি তাদের জন্য সতর্কবার্তা যারা নয়াদিল্লির প্রশ্নবিদ্ধ নীতিকে সমর্থন করে। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরই মূলত টিআরএফ নামের একটি ভার্চুয়াল ফ্রন্ট আত্মপ্রকাশ করে। এর শুরু হয়েছিল সামাজিক মাধ্যমের প্রচারণার মধ্যে দিয়ে। রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করে তারা সরাসরি ইসলামিক পরিচয় এড়িয়ে একটি জাতীয়তাবাদী ভাবমূর্তি তুলে ধরতে চেষ্টা করতে চেয়েছিল। তবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো শুরু থেকেই টিআরএফকে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার ছদ্মবেশী ফ্রন্ট হিসেবে দেখে আসছে। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার এতদিন দাবি করে আসছিল। এই হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এই পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু কাশ্মীর ও লাদাখ। এই সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে, বেড়েছে পর্যটন। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। সম্প্রতি এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের শিরার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আমরা কাশ্মীরের কথা ভুলব না এবং আমাদের কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেব না। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় এই হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক নজর কাড়ার জন্য এবং কাশ্মীরের পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য। কয়েক সপ্তাহের মধ্যে এখানে একটি বড় হিন্দু তীর্থযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2024 সালের জুনে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস পাহাড়ি গিরিখাতে পড়ে গেলে 9 জন নিহত হন। সেই ঘটনাকেও সন্ত্রাসী হামলা বলে দাবি তোলা হয় এবং সেই সময় ভারত ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়। এবারের ঘটনার পর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে এবং সেখানে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাশ্মীরে এই হামলার পেছনে ভারত পাকিস্তানের সংশ্লিষ্টতা খুঁজলেও অতীতে বলছে ভিন্ন কথা। এ বিষয়ে খোদ ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক সায়াক ঘোষ চৌধুরী লিখেছেন, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইমমেটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে সন্ত্রাসী ঢোকার সুযোগ ছিল। এখন প্রযুক্তির এত উন্নতির পর সেই জায়গায় অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের বিদ্রোহীরা হত্যা করে। আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন বিদ্রোহীরাও পর্যটকদের আক্রমণ করে না, কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের উপরে। ওদের টার্গেট আমরা, অর্থাৎ ভারতীয় সেনা। তার মানে কাশ্মীরে জঙ্গি আক্রমণ চরম পর্যায়েও পর্যটকদের উপরে আক্রমণের ঘটনা দেখিনি। আর পাহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ মিলিটারি কভারে মুড়ে রাখা হতো। তিনি আরও বলেছেন, জঙ্গিরা কোনো ধর্ম বা সেটা বিবেচনা করে হত্যা করেছিল সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসেছে। যদি বেলুচিস্তানের বদলা হিসেবে পাকিস্তান দায়ী থাকে, তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বইকি। সায়েক ঘোষ প্রশ্ন ছুড়ে বলেছেন, নরেন্দ্র মোদী বলেছিলেন জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন, এই দাবিটা কি তাহলে মিথ্যা ছিল? উদ্ভূত পরিস্থিতিতে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি ফের সংঘাতে জড়াতে পারে ভারত পাকিস্তান? আপাতত সেরকম স্পষ্ট কোনো লক্ষণ দেখা না গেলেও প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল হামলা মোকাবেলা করতে গিয়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। বিষয়টি স্বীকার করেছেন খোদ ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি। ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেঁচার মতো বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেছেন। সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মা আরিফকে দেয়া এক সাক্ষাৎকারে আভিভ বলেছেন, গাজায় এখনও হাজার হাজার সুড়ঙ্গ চিহ্নিত করা যায়নি। আপনি যেখানেই পা রাখবেন সেখানেই একটি সুড়ঙ্গ রয়েছে। প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে। রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুড়ঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করেছে। ইসরায়েলি বিশ্লেষক আরও বলেন, বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল। এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী। দখলদার ইসরায়েল একটা প্রশ্ন বরাবরই করে আসছে যে হামাস আত্মসমর্পণ করবে কবে। কিন্তু এই প্রশ্নটাই ভুল, কারণ 2023 সালের 7 অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে যুদ্ধ এখন আর কৌশল নয়, এখন এটি টিকে থাকার সংগ্রাম চলছে। হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হিয়ার্স্ট বলেন, হামাসের পরিণতি আজ ফিলিস্তিনেরই পরিণতি। গত 18 মাসের পূর্ণমাত্রার আগ্রাসন, তারপর 2 মাসের অবরোধ ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরও ইসরায়েল এখনও সেই দিবাস্বপ্ন দেখেই চলেছে যে হামাসও ফাতার মতো হবে, অর্থ নেবে, বন্দি দেবে, অস্ত্র ছাড়বে। তবে হামাস কখনোই ফাতাহ হতে রাজি নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার বলে আসছে যে তাদের দুটি মূল শর্ত, যে শর্তে তারা অনড়, তা হলো অস্ত্র ত্যাগ নয় এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার। তাদের প্রস্তাব ছিল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে ছেড়ে দেওয়া, তবুও আত্মসমর্পণ নয়। ফলে ইসরায়েল যে দিবাস্বপ্ন দেখছে তা কখনো পূরণ হবে না, ইতিহাস অন্তত তাই বলে। 1982 সালে বৈরুতে অবরুদ্ধ হয়ে ফিলিস্তিনি সংগঠন ফাতাহ ক্ষমতা হারায় এবং তাদের তৎকালীন নেতা ইয়াসির আরাফাতকে নির্বাচনে পাঠানো হয়। তবে হামাস কখনোই সেই পথে হাঁটেনি, কারণ গাজা এখন কেবল একটি ভূখণ্ডই নয়, ফিলিস্তিনের জন্য পবিত্র ভূমি হয়ে উঠেছে। এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিটি পরিবারই কাউকে না কাউকে হারিয়েছে। ফলে এই ভূমির প্রতিরোধ মানে গোটা ফিলিস্তিনের প্রতিরোধ। হামাস কেবল একটি সংগঠন বা রাজনৈতিক দলই নয়, এটি একটি ধর্মীয় আন্দোলন। তারা আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই আন্দোলন শুরু করেছিল। তাদের সেই দৃষ্টিভঙ্গি আজ গোটা গাজার সাধারণ মানুষের মধ্যেও বিস্তার লাভ করেছে। হামাসের এই অনড় অবস্থানের কারণেই ইতোমধ্যে ফিলিস্তিনিদের বিজয় অর্জিত হয়েছে। হামাস জানে তারা যদি অস্তিত্ব হারায় তবুও তারা একটি লক্ষ্য পূরণ করে ফেলেছে, তা হলো ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের দাবিকে আবারও বিশ্ব সংলাপের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমেরিকার জনগণের মধ্যেও ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ছে। পিউ রিসার্চ অনুযায়ী 53% মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক এখন ইসরায়েলকে বিশ্বের জন্য অস্বস্তিকর মনে করেন। এছাড়া ফ্রান্স সহ ইউরোপীয় শক্তিগুলো একে একে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে। তাই ইসরায়েলের যদি লক্ষ্য হয় যুদ্ধেই সমাপ্তি, সেক্ষেত্রে ফিলিস্তিনিদেরও লক্ষ্য একটাই। নেতানিয়াহু যতই গাজায় ধ্বংসলীলা চালাক না কেন, হামাসের অনড় অবস্থান এখন আর তাদের দলের একক প্রতিরোধ নয়, বরং এটি একটি গোটা জাতির আত্মরক্ষার ঘোষণা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।